প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পয়েন্ট অফ অর্ডারে। আমি কাজী জেসিন। দর্শক, আলোচনা শুরু করার আগে আজকের কয়েকটি খবর দেখে নিতে চাই। প্রথম যে খবরটি দেখছি সেটা হচ্ছে ঐকমত্য কমিশন ব্যর্থ হলে ব্যর্থতা সবার, বললেন আলী রিয়াজ। সব রাজনৈতিক দলকে যতদূর সম্ভব এক জায়গায় আসার জন্য একাধিকবার অনুরোধ জানান তিনি আরও বলেন, আসলে কমিশন কোনো আলাদা সত্তা নয়, কমিশন আপনাদের আমাদের সবার অংশীদার। ফলে যদি আমরা কোথাও ব্যর্থ হই, সে ব্যর্থতা আমাদের সবার, সেটা কমিশনের ব্যর্থতা না। যেহেতু ঐকমত্য কমিশনের সকল রাজনৈতিক দলেরই অংশগ্রহণ ছিল, তাই এই বক্তব্যের সাথে আমাদের দ্বিমতের সুযোগ নাই। কিন্তু এতদিন পর, এতগুলো বৈঠকের পর কেন তার বক্তব্যে এই ব্যর্থতার আশঙ্কা দেখা যাচ্ছে, সেই প্রশ্ন রয়ে যাচ্ছে, আশঙ্কা আমাদের মাঝেও ছড়াচ্ছে। আমরা আশা করছি যে বিষয়গুলো নিয়ে দ্বিমত আছে, সেই দ্বিমত কাটিয়ে উঠে দলগুলো একটি ঐক্যমতে পৌঁছবে, সে আশাবাদ রাখতে চাই। পরের যে খবরটি আছে, সংসদের উচ্চ কক্ষ নিয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাব অস্বাভাবিক, এই মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, কমিশনের নতুন প্রস্তাবে বলা হয়েছে দেশের 64টি জেলা থেকে সরাসরি ভোটে এবং 12টি সিটি কর্পোরেশন থেকে 12 জন নির্বাচিত হয়ে মোট 76 সদস্য একটি উচ্চকক্ষ গঠিত হবে। বিষয়টিকে প্রাদেশিক কাঠামোর আদলে তৈরির প্রস্তাব আখ্যায়িত করেছেন তিনি বলেছেন এটি পূর্বে আলোচিত হয়নি এবং এটি মোটেও যুক্তিযোগ্য নয় তার মতে। আমরা আশা রাখছি সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে এই ব্যাপারে যৌক্তিক সমাধানে পৌঁছবেন ঐকমত্য কমিশন। এবং এর পরের যে খবরটি আছে সেটা হচ্ছে, প্রকাশ্যে বদলির চিঠি ছিঁড়ে 12 এনবিআর কর্মকর্তা সাময়িক বরখাস্ত বলে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এই প্রজ্ঞাপনে বলা হয়, গত 22 জুন জারি হওয়া বদলির আদেশ অবজ্ঞা করে প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে তারা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। সিদ্ধান্তের সাথে আমরা একমত, কিন্তু পাশাপাশি পুরনো অভিযোগ নতুন করে বলতে হচ্ছে যে বিগত কোনো সরকারের সময় তো এরকম ভয়ানক ধৃষ্টতা আমরা কোনো আমলাদের করতে দেখিনি, তাহলে এখন সেই দুঃসাহস তারা পাচ্ছে কোথা থেকে? আমরা চাই যে সরকারের প্রশাসনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ যেন প্রতিষ্ঠিত হয়, সেদিকে আমরা তাকিয়ে থাকবো। এরপরে যে খবরটি সেটা হচ্ছে শুল্কের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যের বাইরে শর্ত নিয়ে মূল দর কষাকষি। গতকাল ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরকে এই কথা বলতে শোনা গেছে এবং বাণিজ্যের বাইরে যে শর্তগুলোর কথা বলা হচ্ছে সেটার ব্যাপারে আমরা বিস্তারিত জানি না, কারণ এখানে আসলে ডিসক্লোজারের কোনো ব্যাপার নেই। এখানে তারা বলাই হচ্ছে যে শর্তটা তারা ডিসক্লোজ করতে পারবে না, যে কারণে আমরা এটা নিয়ে চিন্তিত। একদিকে যদি শুল্ক ছাড় না পাই, তাহলে আমাদের পোশাক খাতে বা যে পণ্য রপ্তানি করা হচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারে, সেখানে কী ধরনের প্রভাব পড়বে সেই শঙ্কা রয়ে যাচ্ছে। আবার এই শঙ্কা কাটাতে গিয়ে কী ধরনের চুক্তি সরকার করবে সেই শঙ্কাও আমাদের মাঝে কাজ করছে। আমরা আশা করব যে এমন কোনো চুক্তি সরকার যেন না করে যেটা দেশের বিরুদ্ধে যায়। এরপরের যে খবরটি সেটা হচ্ছে, প্রাথমিক বাছাইয়ে নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থ এনসিপি সহ 144টি দল। এনসিপির নামও রয়েছে অবশ্যই, যেটা বললাম এই তালিকায়। প্রথম ধাপে 62টি দল এবং পরবর্তী ধাপে অন্যান্য দলগুলোকেও চিঠি দেওয়া হয়। যে সকল ঘাটতি রয়েছে তা সংশোধন করে কাগজপত্র জমা দেওয়ার জন্য দলগুলো সময় পাবে 15 দিন। আমরা এই বিষয়ে আজ কথা বলবো। এবং আর একটি খবর, এই মুহূর্তে এটি শেষ খবর, যেটি কক্সবাজারে জামাত নেতার হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু। গত রবিবার পানির ছড়া এলাকায় ভারুয়াখালী ইউনিয়নের বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক রহিম সিকদারের উপর হামলা হয় এবং তিনি আসলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। এটা একটু অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমরা দেখছি যে দলগুলোর ভেতরে গোপনে এলাকায় দখলদারিত্বের রাজনীতি এবং মানুষের দখলদারিত্বের রাজনীতি কেন্দ্র করে আমরা দেখছি প্রাণহানির ঘটনা ঘটছে। অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে এটা কোনোভাবেই কাম্য না। আমরা এই বিষয়েও কথা বলবো, কেন এই অভিযোগগুলো, এই ঘটনাগুলো বারবার ঘটছে, কি করে দলগুলো এর ঊর্ধ্বে উঠতে পারে। আমাদের সাথে আজ আলোচনায় উপস্থিত আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য এবং বিএনপি নেতা, এবং আরও আছেন প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহমেদ, আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। সবাইকে অশেষ ধন্যবাদ সময় দেওয়ার জন্য। যে খবরগুলি আসলে আমরা এই মুহূর্তে দর্শক জানালাম, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো, কিন্তু তার আগে আমি একটু সাম্প্রতিক সময়ের ঘটে যাওয়া কয়েকটি ঘটনা নিয়ে আলোচনা করতে চাই। আমরা দেখলাম যে
মিটফোর্ড এলাকার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এখন রাজনীতিতে যা হচ্ছে, রাজনীতির মাঠে আমরা যেটা দেখছি, মিছিল পাল্টা মিছিল, স্লোগান পাল্টা স্লোগান। এরপর আমরা তো সর্বশেষ দেখলাম গতকাল বিএনপি থেকে, ছাত্রদল থেকেও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে বিচারের দাবি এবং এই ধরনের কটূক্তিপূর্ণ স্লোগানের বিরুদ্ধেও কথা বলা হয়েছে। এবং সেই স্লোগানে আমরা এরকমটা শুনলাম যে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এটা আবার ফিরে আসলো। এই স্লোগানটা তো ছিল আওয়ামী সময়ে, স্লোগানটা ছিল। এই স্লোগানটা যে ফিরে আসলো, যে আওয়ামী ন্যারেশন আবার ফিরে আসছে, আমার প্রশ্ন হচ্ছে বিএনপি নতুন কিছু সামনে কেন আনলো না? আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজনীতিতে অনেকগুলো নতুন ঘটনা কিন্তু ঘটেছে জেসিন আপা। ফর এক্সাম্পল, বাংলাদেশে 53 বছরে আমরা এরকম ভয়াবহ মবের রাজত্ব অতীতে দেখি নাই। গত 53 বছরে বাংলাদেশের রাজনৈতিক প্রতিপক্ষকে নানানভাবে ঘায়েলের চেষ্টা হয়েছে। বিশেষ করে গত 15 বছরের কথা সত্যি মানে একটা কালো অধ্যায় হিসেবে থাকবে। তখন আমরা দেখেছি ফেসবুকে রাজাকার শাবক, রাজাকারের বাচ্চা ইত্যাদি নানান ট্যাগিং, ভিন্ন মতে গেলেই জঘন্য ভাষায় আক্রমণ, নারী হলে তার ক্যারেক্টার অ্যাসেসিনেশন। আশা করেছিলাম অভ্যুত্থানের পরে একটা পরিবর্তন আসবে, আওয়ামী লীগ পালিয়েছে, নতুন রাজনীতি বাংলাদেশে সূচিত হচ্ছে, নতুন ধারার রাজনীতি, নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছে। আশা করেছিলাম আমরা নতুন কিছু পাবো। আমরা দেখলাম 15 বছরে যে নোংরামিগুলো হয়েছে সেগুলোই আবার বিভিন্ন ফর্মে একই রকম, প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য এআই এর সহায়তা নেওয়া, প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য মিথ্যা প্রপাগান্ডার সহায়তা নেওয়া ইত্যাদি ইত্যাদি। আপনি যে ঘটনাটি উল্লেখ করলেন, স্পেসিফিক যে ঘটনা, সেটার তো একটা প্রেক্ষাপট আছে। হঠাৎ করে একটা চমৎকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের মধ্যে তো একটা মানুষকে পাথর দিয়ে পিটিয়ে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয় নাই। গত 9 মাস ধরে আমরা ক্রমাগত মবক্রেসি দেখেছি। আমরা মাজারে হামলা দেখেছি, বিচার দেখি নাই। আমরা নারীদের উপরে সহিংসতা দেখেছি, কোনো ফয়সালা তেমন দেখি নাই। উল্টো আমরা দেখেছি নারীর উপর যেই ব্যক্তি পুলিশিং করছে, মরাল পুলিশিং করছে, উপদেশ দিচ্ছে, তাকে আবার মানে গলায় মালা দিয়ে নিয়ে আসা হচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের স্থাপনার উপর আঘাত এসছে। আমরা দেখেছি নাটক বন্ধ করা হয়েছে, মেয়েদের ফুটবল খেলা বন্ধ করা হয়েছে, এবং সব জায়গাতে আমরা সরকারের একটা নির্লিপ্ততা লক্ষ্য করেছি গত 9 মাসে। সো তারই একটা ধারাবাহিক মানে প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা দেখলাম মিটফোর্ডের এই ঘটনাটি। আমি যদি কয়েকটা প্রশ্ন তুলি, প্রকাশ্য দিবালোকে ঢাকা শহরের ব্যস্ততম এলাকা মিটফোর্ড, পুরন ঢাকায়, সেখানে এরকম একটি ঘটনা ঘটলো। কয়েক গজ দূরে আনসার ক্যাম্প, আনসার বাহিনীর সদস্যরা আসলো না কেন? পরে গত 3-4 দিন ধরে লক্ষ্য করছি বড় বড় গণমাধ্যম, প্রথম আলো, যুগান্তর, সমকাল, প্রত্যেকেই এলাকায় যে প্রত্যক্ষদর্শীদের বয়ান জানতে চাইছে, কেউ কথা বলতে চাইছে না। এই ভয়টা কেন? বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা প্রশ্ন তুলেছেন, ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে যিনি মারছেন, তাকে কেন অ্যারেস্ট করা হলো না? মানে উনি যখন বক্তব্য দিচ্ছেন তখনও তিনি অ্যারেস্ট হননি। আজকে মানব জমিনের রিপোর্ট বলছে, বাদী দাবি করছে যে এফআইআর পরিবর্তন করা হয়েছে। সেই সময় ভয়াবহতার ঘটনার ভয়াবহতায় তিনি যেই প্রাথমিক এজাহার দিয়েছিলেন সেটা না দিয়ে অন্য আরেকটি এজাহার, যেখানে 3 জনকে বাদ দেয়া হয়েছে, কিছু কথাবার্তা সংযোজন বিয়োজন করা হয়েছে, একটা নতুন এফআইআর তাকে দিয়ে সই করানো হয়েছে। এই প্রশ্নগুলো কি জাগে না যে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত? কেন এই ঘটনা? ঠিক তার 2 দিন পরে যখন জামাতের হাতে বিএনপির একজন যুব দলের বহিষ্কৃত নেতার পায়ের রক কেটে মেরে ফেলা হলো, সেটা নিয়ে কিন্তু আমরা খুব একটা আলোচনা শুনলাম না। এখন প্রশ্ন আসতে পারে, উনি তো বিএনপির বহিষ্কৃত নেতা। হ্যাঁ, তিনি বিএনপির বহিষ্কৃত নেতা, তিনি অতীতে দুষ্কর্ম করেছেন, সে কারণেই তিনি বহিষ্কার হয়েছেন। কিন্তু তাই বলে কি বাংলাদেশের একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিককে আপনি পায়ের রক কেটে মেরে ফেলতে পারেন? তার যা যা অপরাধ আছে আপনি ডেফিনেটলি তাকে আইনের আওতায় আনবেন, বিচার করবেন, তাকে কারাগারে দেবেন। যদি বিচারে শাস্তি হয় তার সে কারাগারে যাবে। কিন্তু তাই বলে আপনি তো তাকে রক কেটে মেরে ফেলতে পারেন না, তাই না? সো এই বাংলাদেশটা তো আমরা দেখছি। এবং আপনি যে স্লোগানের কথা বললেন যে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এটা তো আমি বলবো যে রাজনৈতিক স্লোগান যেরকম হয় চিরাচরিত সেরকমই। কিন্তু এর আগে আমরা জনাব তারেক রহমানকে জড়িয়ে যেসব স্লোগান শুনেছি, আপনি বলেন তো
এরকম স্লোগানের ভাষা, আপনারও তো দীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতা, আপনি কখনো শুনেছেন এই ভাষায় স্লোগান? এই শব্দগুলো যে উচ্চারণ করা যায় পাবলিকলি, এটাই তো খুব অদ্ভুত। আমার সবসময় মনে হতো, আমি আসলে খোলামেলাই বলি, যে আওয়ামী লীগকে কখনো আমার খুব ভদ্র মানুষের দল মনে হয় নাই। হ্যাঁ, ওদের কথা, ওদের আচরণ, ওদের অ্যারোগেন্স সবকিছুই আমাকে খুবই শ্যাবি, খুবই শ্যালো একটা পার্টি হিসেবে আওয়ামী লীগকে আমার মনে হয়েছে। বাট আমরা তো একটা পরিবর্তন আশা করেছিলাম, তাই না? কিন্তু আমরা দেখলাম যে এই নতুন রাজনীতির কথা যারা বলছে, এই নতুন রাজনীতিতে যারা সামিল হচ্ছে, অংশ নিচ্ছে, তাদের মুখের একই ভাষা, এটা তো কোনো পলিটিক্যাল ভাষা হতে পারে না। আমি আসবো, কয়েকটি প্রসঙ্গ এসেছে, মনিরা শারমিন নিশ্চয়ই বলবে, কারণ মনিরা শারমিনদের দলের কয়েকজন নেত্রীও কিছু মন্তব্য করেছে এবং নেতাও কয়েকটি মন্তব্য করেছে, সে প্রসঙ্গে নিশ্চয়ই আমরা শুনবো। কিন্তু এর আগে আমি ফয়েজ আহমেদ, আমি আপনার কাছে শুনতে চাই, রুমিন যে কথাটা বললেন যে খুব কাছেই আনসার ক্যাম্প ছিল, আনসার ক্যাম্প কেন আসলো না, এবং ঘটনাটি ঘটার পরে যখন কিনা এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হলো, ভিডিওটা লিকড হলো, তখন ব্যবস্থা নেওয়া হলো, মামলা হলো, আসামি গ্রেফতার হলো। তো এর আগে কেন পুলিশ প্রশাসন কাজ করলো না? মানে এখানে কি সরকার তাহলে ফেসবুক পারসেপশন দেখে ডিসিশন নেয় কিনা কোনটা কখন অ্যাকশন নিতে হবে, এটা আমার প্রশ্ন। আর আপনি উত্তর দেন, তারপর আমি সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ। রুমিন আপাকে শুভেচ্ছা, মনিরাকে শুভেচ্ছা, যারা শুনছেন তাদেরও শুভেচ্ছা। দেখুন, পাশেই আনসার ক্যাম্প, আপার প্রশ্ন খুবই লজিক্যাল, তাহলে কেন আনসার আসলো না? দুর্ভাগ্য হচ্ছে আমাদের প্রচুর মানুষ জড়ো হয়ে সেটা দেখেছে, একজন মানুষও গিয়ে আনসার ক্যাম্পে খবরটি দেয়নি। আমি কাউকে সুরক্ষা দিচ্ছি না, যদি আনসার শুনতো, আনসার জানতো পাশ থেকে, তাহলে যদি না আসতো একটা কথা ছিল, বা কেউ একজন 999-এ ফোন করলো না, আমরা ভিডিও করলাম, ঘটনার ভয়াবহতা প্রত্যক্ষ করলাম, কেউ থামানোর চেষ্টা করলাম না, এরকম এক বাস্তবতার মধ্যে আমরা আছি। সুতরাং এটা দুঃখজনক, এটা কোনোভাবে জাস্টিফাই করার কোনো উপায় নাই। এখন এটাকে নিয়ে যদি আপনি সরকারকে ব্লেম করতে চান, আপনার স্বাধীনতা, আপনি করতেই পারেন। সরকারেরও একই প্রশ্ন যে এতগুলি মানুষ ছিল, কেউ একটু আনসার ক্যাম্পে গিয়ে ডাক দিতে পারলো না, কেউ একটু পুলিশের 999-এ ফোন করতে পারলো না। সো এটা আমাদের জন্য, এটার কোনো জবাব আমার কাছে নেই। কিন্তু মাঝে যে 2 দিনের ঘটনাটি যখন, তখন কেউ আসলো না বাঁচাতে, এই 2 দিনের ঘটনাটা প্রশ্নের অপরাংশে যেটা আছে যে ফেসবুক দেখার পরে সরকার ব্যবস্থা নিয়েছে কিনা, না, ঘটনার পরপরই 2 জন গ্রেফতার হয়েছে। যেদিন ঘটনাটি 2 দিন পরে আমরা জানলাম, ব্যাপকভাবে আলোচনা হলো, সেই দিন আরো 2 জন অ্যারেস্ট হয়েছে, তারপরে আরো 3 জন অ্যারেস্ট হয়েছে। এখন বিষয় হচ্ছে, আমার যেই জানার পদ্ধতি, আমি যেভাবে জানতে চাই, তো আপনি ঘটনা ঘটার পরে মানুষের মনে মননে এটা নানানভাবে আলোড়ন তৈরি করেছে, পীড়া দিয়েছে। সে সময় আপনি জানতে পেরেছেন যে তখন অ্যারেস্ট হয়েছে, কিন্তু এই ঘটনার আগেই যে অ্যারেস্ট হয়েছে, এখন আপনি আমাকে বলুন, ধরুন আমার জায়গা থেকে, সরকারের জায়গা থেকে আপনি বিবেচনা করেন, এরকম একটি ভয়াবহ ঘটনা ঘটেছে, সেটা নিয়ে পুলিশ তদন্ত করছে, এটা কি ডোল পিটিয়ে মানুষের বলার কোনো প্রয়োজন আছে? না, তদন্ত তো করছে, কিন্তু এটা ওখানে যে 2 জন অ্যারেস্ট হয়েছে আগেই, এইটা যখন মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে এভাবে, তখন মানুষকে জানানোর প্রয়োজন মনে করছে এই ঘটনা। চিরুনি অভিযানের কথা তো তখন আসলো না, যেরকম একটি ঘটনা ঘটেছে, এইভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, চিরুনি অভিযান আমাদের করতে হবে, সেটা আসলো না। যখন ফেসবুকে আসলো, অনেক আলোচনা হচ্ছে, তখন কিন্তু আমরা এটা শুনলাম। আমি আপনার সঙ্গে এই জায়গায় সরকার একটা পার্টিকুলার ঘটনাকে ধরুন, যে সাম্প্রতিক সময়ে শুধু এটি নয়, আপা একটি হত্যাকাণ্ডের কথা বলেছেন খুলনার, যদিও আপা একদম পার্টিকুলারলি সম্ভবত কারা খুন করেছে সেটা মেনশন করে বলেছেন, আমি জানি না, সরকারের কাছে এরকম কোনো তথ্য নেই, সেটা আমি বলতে পারছি না। কিন্তু এই যে ঘটনাগুলি, এর প্রত্যেকটির বিষয়ে ইমিডিয়েট ব্যবস্থা হচ্ছে, কোনোটি আমাদের কাছে ব্যাপকভাবে আলোড়ন তৈরি করছে, কোনোটি করছে না, সত্যিই তো করছে না। হ্যাঁ, করছে না, কিন্তু সরকার, না, এখানে আপনি আমাকে এতটুকু তাকে দিলে, এতটুকু তাকে দিলে, প্রশাসনকে তো আপনারা একইভাবে আলোড়িত করতে হবে। প্রশাসনকে কোনোটি বেশি এবং কোনোটি কম করার সুযোগ নেই, সেটাই আমি বলছি। মানুষের মধ্যে, আমি আপনাকে এক্সাম্পল দেই, বিশ্বজিৎ হত্যাকাণ্ড, সেটা আমাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে না? নিশ্চয়ই। ধরুন র‍্যাব দ্বারা যে ক্রস ফায়ারের ঘটনা, শত শত ঘটনা, হাজার হাজার ঘটনা ঘটেছে, কিন্তু চট্টগ্রামের কমিশনার কাউন্সিলর ইকরামকে যখন হত্যা করা হয়, তার একটি অডিও ভাইরাল হয়, সেটা আমাদের মধ্যে ব্যাপক ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি করে, তাই না? এটার ভয়াবহতাকে আমি কমিউনিকেশনের স্টুডেন্ট হিসেবে বলি, এটা আমাকে কমিউনিকেট করতে পেরেছে। এটা
আমার প্রশ্ন, তাহলে আমি প্রশ্নটি আসলে আপনার কাছে ঠিকমতো রাখতেই পারিনি ফয়েজ। আমার প্রশ্নটি ছিল হচ্ছে যে পুলিশ যখন ঘটনাটি জানলো তখন তো সাধারণ মানুষ জানার আগে পুলিশই সবার আগে জেনেছে তাকে কিভাবে পিটিয়ে মারা হয়েছে, কতটা পৈশাচিকভাবে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ প্রশাসন তখন কেন বলল না যে আমরা চিরুনি অভিযান করতে হবে এবং আমাদের সবাইকে গ্রেফতার করতে হবে? এরপর দ্রুত গতিতে গ্রেফতারের আমরা কিন্তু উদ্যোগ দেখলাম না। দেখুন, আপনি হত্যাকাণ্ডের পর এফআইআর লজ হলো, এফআইআর এর আলোকে আসামি ধরার জন্য অভিযান চললো, এখন আরেকটা প্রসঙ্গ এসেছে এখানে, অ্যারেস্ট হয়েছে। আমি এখানে আরেকটু আপনাকে বলি, কখনো কখনো ধরুন র্যাবের কথা আবারও বলি, র্যাব প্রচুর হত্যাকাণ্ড ঘটিয়েছে, কিন্তু র্যাব বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সবচেয়ে বেশি ক্রিটিসিজমের মধ্যে পড়েছে কখন? ওই পটুয়াখালীর একজন স্টুডেন্ট বা জালকাঠির স্টুডেন্ট লিমনের যখন পায়ে গুলি করে দেয়। দেখুন, পুরোপুরি মারেনি কিন্তু মানুষটাকে, না মেরেই এত ক্রিটিসিজমে পড়েছে। সো ওইটা আমাদেরকে দ্রুত কমিউনিকেট করার সুযোগ করে দিয়েছে। সো কমিউনিকেশনের ওয়ে যখন আপনাকে রিচ করবে, সেটার এক ধরনের প্রতিক্রিয়া হবে। যে ঘটনা কেউ জানলই না, ধরুন আজকে একটা হত্যাকাণ্ডের নিউজ আপনারা এখন করলেন কক্সবাজারের, সেটা হয়তো কক্সবাজারের ওই ঘটনা কোনো কারণে যদি আলোচনার বাইরে চেঞ্জ করা হচ্ছে কেন, এটা যদি আপনি আমাদেরকে বলেন। এফআইআর চেঞ্জ করা হচ্ছে কিনা আপনি যদি আমাকে দেখুন, এফআইআর চেঞ্জ করা হচ্ছে কি হচ্ছে না, এগুলি আপনার মতো আমিও মিডিয়ায় দেখেছি, খবর পেয়েছি। আপনি এই জায়গার প্রশ্নে আমাকে যদি আগে থেকে বলতেন যে আমার পার্টিকুলার প্রশ্ন থাকবে কেন এফআইআর চেঞ্জ করা হলো, বা আসলে হয়েছে কিনা আমি জানি না, বা কেন মুখকে ধরা হলো, তাহলে আমি এই মামলার একদম ডিটেইল নিয়ে আপনার কাছে আসতে পারতাম। এখন আমি যতটুকু জানি আমি সেই জায়গা থেকে বলছি, আদারওয়াইজ আপনাকে ল মিনিস্ট্রি থেকে বা পুলিশ থেকে, হোম মিনিস্ট্রি থেকে, ঠিক আছে, আমরা জানতে চাই, আমরা আসলে চাই যে ব্যাপারগুলো স্বচ্ছ থাকুক, পরিবর্তন হলেও, কারণ এটা আপনি যেটা বললেন। হ্যাঁ প্লিজ। ভাই যে বললেন যে এই মামলাটার সম্পর্কে উনি ডিটেইল জেনে আসতেন, বিষয়টা আসলে ওরকম না। একটা খুব লিডিং নিউজ পেপারে এই খবরটা এসছে, এফআইআর চেঞ্জ, এবং এফআইআর চেঞ্জ ইজ আ ভেরি সিরিয়াস অ্যালিগেশন এগেনস্ট ওসি। সাথে সাথে তো সরকারের ঊর্ধ্বতন মিনিস্ট্রি আছে, হোম মিনিস্ট্রি আছে, তাদের খবর নেওয়া উচিত ছিল এফআইআর কেন চেঞ্জ হচ্ছে, এই খবর এসছে কেন, এবং এটা অবশ্যই প্রেসের কাছে ইনফরমেশন থাকতে হবে, কারণ এটা যেমন ফয়েজ নিজেই বলেন যে খুবই আলোড়িত একটি ঘটনা। ইনফরমেশন কতটুকু থাকবে দেখুন, আপনি যেই খবরটা একটা লিডিং নিউজ পেপারে এসেছে, আপনার কি মনে হয় সরকার সেখানে কোনো ব্যবস্থা নিচ্ছে না? এখন আমি সরকারের জায়গা থেকে আপনাকে যখন বলবো, এর পুরো ঘটনাটা না জানি আমি একটা পলিটিক্যাল স্টেটমেন্টের মতো না, আমি পলিটিক্যাল স্টেটমেন্ট আপনি দেবেন না। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আশা করছি যে পরবর্তীতে আপনি মানে আলোড়িত ঘটনাগুলো ডিটেইল আপনাদের কাছে থাকবে, প্রেস মিডিয়ার কাছে থাকবে। বলে দিবেন আগে থেকে এই ঘটনা আমি জানতে চাই না, কেন এটা তো আলোড়িত ঘটনা, এই ঘটনা এরকম একটা ঘটনা ঘটছে। দেখুন আমি আপনাকে আবারও বলি, আপনি যদি আমার কাছ থেকে একটি পার্টিকুলার ক্রাইমের ডিটেইল জানতে চান, আপনি অবশ্যই আমাকে জানাতে হবে যে এটা ডিটেইল আমি। ঠিক আছে ফয়েজ, ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে আর এই জায়গায় বেশি খোঁজাতে চাইছি না। মনিরার কাছে আসি। মনিরা শারমিন, যেমনটি এখানে রুমিন বললেন যে কিসের প্রেক্ষিতে স্লোগানগুলো এসছে, আমার প্রশ্ন ছিল যে সেই আওয়ামী বয়ানগুলো ফিরে আসছে কিনা। আওয়ামী লীগের সময় আমরা দেখেছি অশ্লীল গালাগালি ছিল, ট্যাগিং ছিল, তো এইটা আমরা আবার দেখছি এনসিপি নেতাদের মধ্যেও শুরু হয়েছে। ঠিক আপনারা কি বুঝতে পারছেন যে আপনারা যে আগের সেই আওয়ামী বয়ানের, আওয়ামী ন্যারেশনের মধ্যে ঢুকে পড়ছেন, এটা কি না বুঝেই করছেন, নাকি কি আসলে পাচ্ছেন আপনারা এই ধরনের স্লোগানগুলো দিয়ে? এই ধরনের স্লোগান বলতে এনসিপি তারা কোন স্লোগান? এনসিপির বেশ কয়েকটি স্লোগান আছে, যেমন আপনাদের দলের নেত্রী তসনিভা জাবিন সালাউদ্দিন আহমেদ, বিএনপি সালাউদ্দিন আহমেদকে নিয়ে মন্তব্য করেছে ফেসবুক পোস্টে। তারপর আপনাদের নেত্রী নুসরাত তাবাসসুম স্লোগানের ফার্স্ট অংশটা পোস্ট করেছে, 1 2 3 4 ধনেপাতা পুদিনা টিনের চালে কাউয়া ড্যাশ ড্যাশ ড্যাশ। সো আমি এবং নাহিদ ইসলাম বলেছে বিএনপি চাঁদাবাজের দল। এই বিষয়গুলো আমি একটু জানতে চাইছি যে একদম সরাসরি ট্যাগিং হয়ে যাচ্ছে কিনা, বা আপনার এই ধরনের স্লোগান দিয়ে আমরা কি পাবো? সত্য বললে আমার মনে হয় ট্যাগিং হয় না। হ্যাঁ, প্রথমত ঘটনা হচ্ছে যে দেখেন, গালাগালি যেটা আসলে স্লোগান, তো আমরা এই অভ্যুত্থানেও স্লোগান দিয়েছি। তো স্লোগানগুলো কিন্তু খুবই ঐতিহাসিক স্লোগান আমরা নির্বাচন করেছি যখন আমরা স্লোগান দিয়েছি। এই অভ্যুত্থানে পুরো একটা আন্দোলন, এত বড় একটা আন্দোলন হলো, অভ্যুত্থান হয়ে গেল, সেখানে আমরা কিন্তু সুন্দর কিছু এবং ঐতিহাসিকভাবে আমাদের মগজে আছে সেই রকম কিছু স্লোগান আমরা সিলেক্ট করেছি। কিন্তু দেখেন, গালাগালি সবসময়কার জন্যই অসুন্দর,
এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই স্লোগানগুলো যেটা আপনি বলছেন যে আসলে যারা স্লোগান দিয়েছে তারা প্রথমত এটা মনে হয় সভাপতি আপনি বলছেন বুয়েটে এবং চুয়েটে বা কয়েক জায়গায় হচ্ছে এই স্লোগানগুলো আসলে উঠেছে। তো তারা কেন এই স্লোগানটা তুলেছে সেটা আসলে সেই ব্যাখ্যাটা এনসিপির পক্ষ থেকে আমি দিতে পারবো না। তবে দেখেন যেই ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার যেটা ফয়েজ ভাই নিজেও বলছিলেন যে আমাদের আসলে কানেক্ট করতে পেরেছে এবং একটা দিনে দুপুরে একজন মানুষকে এভাবে হত্যা করা, নৃশংসভাবে হত্যা করা এবং সেটার বিভৎস যে ফুটেজ সেটা আমরা সকলে দেখেছি এবং সবাই, আমার মনে হয় না যে এখানে আমরা সবাই এটা শেষ করতে পেরেছি কিনা, আমরা শেষ করতে পারিনি। তো এই যখন পরিস্থিতি তখন এখানে নানান বিষয় আসছে, কেন পুলিশ আসলো না, কেন উৎসুক জনতা শুধু ভিডিও করলো, অথবা উৎসুক জনতা কেন প্রশাসনকে খবর দিল না, পুলিশকে খবর দিল না, এইসব নানান কথা চলছে। কিন্তু দেখেন এই ঘটনাটা যখন ঘটিয়েছে এবং যারা ঘটিয়েছে তার প্রেক্ষাপটটা চিন্তা করতে হবে। এখানে চাঁদাবাজির বিষয় আছে এবং আমি যদি বলি বড় দল হিসেবে বিএনপি তার তৃণমূলের নেতাকর্মীকে এই হত্যাকাণ্ডে চাঁদাবাজ নাকি আধিপত্য মানে পুলিশ তাই বলেছে, পুলিশ বলেছে আধিপত্য বলেন এবং এখানে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই দোকান নিয়ে চাঁদাবাজির একটা বিষয় আছে, ঘটনা আছে। সুতরাং এই আধিপত্য বলেন আর চাঁদাবাজ বলেন, ভালো ভাষায় বলেন আর একদম স্থানীয় ভাষায় বলেন, বিষয়টা তো এটাই যে আধিপত্যর বিরুদ্ধেও যদি আমি বলি চাঁদাবাজির বিরুদ্ধে চাঁদাবাজি হচ্ছে না, ব্যাপারটা তো এমন না। তৃণমূলে তো চাঁদাবাজি হচ্ছে, আপনার টেম্পু স্ট্যান্ড দখল হচ্ছে, বাস শরীয়তপুরের বাস ছাড়ছে না, যুবদলের একজন হলো নেতার কারণে বাস ছাড়ছে না, কারণ সেই চাঁদাবাজির টাকাটা দেওয়া হচ্ছে না বলে। সুতরাং এগুলো তো মানে সব মিডিয়া দেখেই আমরা জানছি। সুতরাং সেই জায়গা থেকে চাঁদাবাজকে চাঁদাবাজ বলা আসলে মানে কোনো অত্যুক্তি বলে আমি মনে করি না। এবং এই জায়গা থেকে আমাদের আসলে সকলেরই, বড় দল হিসেবে বিএনপিরও কিন্তু সেই জায়গাতে অবশ্যই তাদের একটা দায় আছে। এবং দেখেন আমরা কিন্তু আওয়ামী লীগের সময় ইন্টারেস্টিং ভাবে আমরা কিন্তু একটা জিনিস সব সময় বলতে শুনেছি, এটাও একটা আওয়ামী ন্যারেটিভ, সেটা হলো ব্যক্তির দায় সংগঠন নিবে না। এই বিষয়টা আবার যদি আমরা এস্টাবলিশ করতে যাই, অবশ্যই ব্যক্তির দায় কিছুটা হলেও সংগঠনের আছে। কারণ যেই মানুষ, এটা শেষ করি, আমি জানি আপনি কোন প্রশ্নে আসবেন, আমি জানি আমি নিজেই আসবো। দেখেন ঘটনা হচ্ছে যখন একজন মানুষ দিনে দুপুরে পাথর দিয়ে একটা মানুষকে আঘাত করে হত্যা করছে, তার মাথার মধ্যে, এবং একজন না একাধিক মানুষ, তার মাথার মধ্যে অবশ্যই একটা ব্যাকআপ আছে। তার মনস্তাত্ত্বিকভাবে সে অবশ্যই জানে যে আমার কোনো একটা ভাই আমাকে বাঁচাবে। এবং সেটা যদি একজন মানুষ হতো আমি তাকে বলতাম বিকৃত মানসিকতার লোক, একজন না এখানে একাধিক, এবং মারার পরেও সেই লাশের উপর নৃত্য করার ঘটনা আমরা দেখলাম। সুতরাং এই মনস্তাত্ত্বিক এই বিষয়টা আমাদের দেখতে হবে যে আমাদের ব্যাকআপের রাজনীতি, আমাদের ভাই রাজনীতি আবার ফিরে আসছে কিনা, এবং সেটা আসলে অপরাধীকে আরো বেশি আমি যদি বলি উশৃঙ্খল করছে কিনা, এটা আমাদের ভাববার বিষয়। এবার আপনি আমাকে জিজ্ঞেস করবেন আমার দলের মধ্যেও এরকম চাঁদাবাজি এখানে আরেকটু আমি বলতে চাই যে এটা তো পৈশাচিক একটা হত্যাকাণ্ড, আমরা মানে এটা আমরা সবাই আসলে হতবাক হয়ে গেছি। কিন্তু পাশাপাশি এটাও তো সত্যি যে আরো খুন হচ্ছে বিভিন্ন জায়গায়, হ্যাঁ, রক কেটে মানুষকে মারা হয়েছে, সে খুনও হয়েছে। আজকে জামাতের এক নেতা বিএনপির এক নেতাকে মেরেছে। আপনারা কি একইভাবে সেই হত্যাগুলোর বিরুদ্ধেও এ ধরনের মন্তব্য করবেন কিনা, আন্দোলন করবেন কিনা, সে প্রশ্নটাও তো আসে। একদম দেখেন এখানেই ওই যে কমিউনিকেশনের ব্যাপারটা দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই রক কাটার ঘটনাটা আমি বিশ্বাস করি এখানে আমরা যারা আছি প্রত্যেকেই একমত হব। রক কাটার ঘটনাটাও যদি আসলে এইভাবে করে কোনো একটা ভিডিও ফুটেজ থাকতো এবং আমরা সবাই দেখতাম, অবশ্যই এটা নিয়েও কিন্তু এরকম আপনারা যদি বলেন যে সবার যেই ধরনের একটা নেতার মানে হিউম্যানিজম, প্রপার হিউম্যানিজম দেখার জন্য হত্যার ভিডিও ফুটেজ লাগবে। তাহলে শুধুমাত্র হিউম্যানিজম না, আমি বলছি যে এটা কানেক্ট করার ব্যাপারটা, এটা প্রত্যেকটা রক কাটার যে ঘটনাটা সেটার বিরুদ্ধেও তো আমরা মানে হত্যা তো হত্যাই, হত্যা যে কোনো ভাবে। আমার মনে হয় যে রাজনীতিবিদ হিসেবে আমরা আপনাদের কাছ থেকে এটাই শুনতে চাই যে কোনো হত্যায় যেন আপনাদেরকে কানেক্ট করে, আপনি একইভাবে যেন আহত হন। সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাহিদ ইসলামের একটি মন্তব্য নিয়ে অনেক আলোচনা হচ্ছে। নাহিদ ইসলাম বলেছেন একটি দল পাকিস্তানের পুনর্বাসন করেছিল এক সময়, তারা এখন পুনর্বাসন করছে মুজিববাদের। আমরা এই বিষয়টি নিয়েও আজকে কথা বলবো, আলোচনায় ফিরে যেতে চাই। ঠিক এই মন্তব্য দিয়েই যদি শুরু করি, মনিরা শারমিন, আপনারা কেন এরকম মন্তব্য করছেন যদি একটু খুলে বলেন। দেখেন বাংলাদেশের যেই রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলোর তো আসলে আমি যদি বলি হিস্ট্রি, সেই হিস্ট্রিটা তো খুব ভালো না। আর আওয়ামী লীগ পুনর্বাসন যে হচ্ছে এটাও তো আসলে একেবারে দিনের মতো পরিষ্কার। আমরা যদি তৃণমূল পর্যায়ে দেখি তাহলে আওয়ামী লীগ
মানে ভয়ঙ্কর ভাবে পুনর্বাসন হচ্ছে। এবং আমরা তো আবার এরকম দেখি যে এনসিপি মিটিংয়েও অনেকে জয় বাংলা স্লোগান দিয়ে ফেলেছে। না দেখেন, এইটা আসলে এনসিপির কোন মিটিং এ জয় বাংলা স্লোগান সোশ্যাল মিডিয়ায় এসছে, কিছু কিছু জায়গায় আমরা শুনেছি যে আওয়ামী লীগের লোকজন আপনাদের দলেও ভিড়ে যাচ্ছে। আমাদের দলের যেখানেই আসলে মানে আসছে, এখন বিষয়টা হচ্ছে যে যারা আসলে পুনর্বাসিত হতে চায় তারা তো সব জায়গায় গিয়ে মানে নিজেদের আখড়া করবে। তো সেই জায়গা থেকে আমরা পুনর্বাসিত হতে দিচ্ছি কিনা সেটাও একটা ব্যাপার। আমাদের আমলে যখনই আসছে তখনই আমরা সাংগঠনিকভাবে আমাদের যদি সংগঠনের মধ্যে থাকে আর কি, অনেকে তো আসলে সমর্থক হিসেবেও আসছে। সুতরাং যেখানে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া সেটা আমরা নিচ্ছি, কিন্তু একেবারে সচেতনভাবে আসলে যে লিয়াজুর রাজনীতি চলে স্থানীয় পর্যায়ে, সেই লিয়াজুর রাজনীতি দেখবেন যে স্থানীয় জায়গায় দেখা যায় যে বিএনপি এবং মানে বিএনপির সমর্থক এবং আওয়ামী লীগের সমর্থক দেখা যায় যে একই ঘরের মধ্যে আছে। তো তাদের তো আসলে সেই জায়গা থেকে মানে নিজেদের মধ্যে তো সেই সম্পর্কটা তারা মেনটেন করেই। এবং এমনও দেখা গেছে যে আওয়ামী লীগের লোকজনকে ধরে নিয়ে গেছে এবং সেটা ছাড়িয়ে আনতে গেছে মানে বিএনপির স্থানীয় পর্যায়ের কোনো নেতা, এই বিষয়ও তো আমরা দেখছি। তো সুতরাং এই জায়গা থেকে তো আমরা যেই রাজনৈতিক পরিবর্তনটা দেখতে চেয়েছি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে, সেটা তো আসলে আমরা বাস্তবায়ন হতে দেখছেন না। আচ্ছা, রুমিন ফারহানা মন্তব্য শুনতে চাই যে আপনাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসছে, হোয়াট ইজ ইউর স্টেক? দেখুন, বিএনপির সমস্যা হয়ে দাঁড়াচ্ছে কি জানেন? বিএনপির অতিরিক্ত জনপ্রিয়তা। কিরকম? বিএনপির সাথে অন্য সকল রাজনৈতিক দলের আপনি লক্ষ্য করবেন মতের ভিন্নতা তৈরি হচ্ছে, এবং আপনি যদি একটু মাইনিউটলি ফলো করেন আপনি দেখবেন তাদের দুটো এজেন্ডা। একটা হচ্ছে বিএনপি ঠেকাও এবং বিএনপি ঠেকানোর জন্য নির্বাচন পেছাও। সে কারণে পিআর নিয়ে আসা হচ্ছে, নানান রকম নতুন নতুন তত্ত্ব আনা হচ্ছে, নানান রকম নতুন নতুন যুক্তি দেয়া হচ্ছে। এই মোদ্দা কথা হচ্ছে বিএনপিকে ঠেকাও। কেন? কারণ বিএনপি যদি নির্বাচন হয়, বিএনপি একটা ব্রুট মেজরিটি নিয়ে পার্লামেন্টে যাবে। তো যেই দলটি অলরেডি তার যেই ভোটার এবং নেতাকর্মী আছে তাতে তার ব্রুট মেজরিটি এনশিওর্ড, সে কেন ওই দলকে পুনর্বাসন করবে যেই দল গত 15 বছর বিএনপির প্রধান বেগম খালেদা জিয়াকে এই বয়সে কারাগারে নিয়ে গেছে, যেই দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশে ফিরতে দেয়নি, যেই দলের ক্ষমতায় থাকার সময় বিএনপির 60 লক্ষ নেতাকর্মী 1.5 লাখের উপর মামলা মাথায় নিয়ে ঘুরেছে, যেই দল ইলিয়াস আলী, চৌধুরী আলম, হিরু, পারভেজের মতো আপনাদের দলের একজন নেতাকে আমরা বলতে শুনেছি যে শেখ হাসিনা খারাপ, আওয়ামী লীগ ভালো। কার কথা আপনি বলছেন? শেখ হাসিনা খারাপ, আওয়ামী লীগ ভালো? হ্যাঁ, অ্যাডভোকেট ফজলু ভাই। আচ্ছা, উনি তো এটা বিএনপির মুখপাত্র হিসেবে বলেন, উনি ওনার ব্যক্তিগত মত জানিয়েছেন বিএনপি নেতা, এবং হ্যাঁ উনি বিএনপি নেতা, কিন্তু একটা দলে ভিন্ন মত থাকবে না বা বিভিন্ন মত থাকবে না এটা তো নয়। এবং বিএনপি 32 নম্বর ভাঙা নিয়ে আপনি এটা মন্তব্য করেছেন যে 32 নম্বর ভাঙা ছিল ভয়ঙ্কর মব, এবং আপনি নিজেও এটা বলার পরে আমরা দেখি সোশ্যাল মিডিয়া আপনি অনেক ট্রলের শিকার হয়েছেন। আপনার কি মনে হয় যে এই ধরনের বার্তা কথা যখন বলেন তখন একটা আওয়ামী লীগ পুনর্বাসন করছেন বা পুনর্বাসন করতে চান এরকম কথায় বলার সুযোগ সৃষ্টি করে? আমি এই কথাগুলো বলে আওয়ামী লীগ পুনর্বাসন হবে না, কিন্তু 32 নম্বর ভেঙে আপনি আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন কিভাবে জানেন? এই যে ভাঙা হচ্ছে না, সাধারণ মানুষের খারাপ লাগা শুরু হবে। বহু মানুষ আছে যারা আওয়ামী লীগের 15 বছরে আওয়ামী লীগকে ঘৃণা করেছে, কারণ তাদের কুকর্ম, তাদের দুষ্কৃতি ইত্যাদি ইত্যাদি কারণে তারা আওয়ামী লীগকে ঘৃণা করে, এখনো ঘৃণা করে। কিন্তু তারা মনে করে স্বাধীনতার সূতিকাগার, বাংলাদেশের স্বাধীনতার যে পটভূমি, সেটার সঙ্গে 32 নম্বর ওতপ্রোতভাবে জড়িত। ফ্যাসিজমের কেবলাও কিন্তু ছিল 32 নম্বর। তাহলে সেটা 5 তারিখেই ভাঙতেন। আমার কথা হচ্ছে ঠান্ডা মাথায় 24-48 ঘন্টা ধরে যখন আপনি ওটা ভাঙছেন, তখন সরকারের কি দায়িত্ব ছিল? মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তো একটা দায়িত্ব আছে। না হলে ধরুন আজ থেকে নিয়ে 15 বছর পরে যে কেউ কিন্তু আরেকটি দলের কোন স্থাপনাকে বা আরেকটি দলের কোন অফিসকে কিংবা আরেকটি দলের কোন মানে যারা যেই জায়গাটাকে তারা হয়তো শ্রদ্ধা করে সেটাকে ডেমলিশ করে দিতে দুইবারও চিন্তা করবে না। আপনি রাজনীতিটাকে এখন বেনিফিট, এটা কারা করে? এটা ইউটিউবাররা করে। ইউটিউবাররা কি করে? এখন বেনিফিটের দিকে তাকিয়ে অনেক নোংরামি কথা, মানে অনেক নোংরামি করে, যেটা একটা দেশকে অস্থিতিশীল করে, একটা সরকারকে অস্থিতিশীল করে, একটা দেশের মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে, কিন্তু তাদের তাৎক্ষণিক কিছু ডলার ইনকাম হয়। কিন্তু
একজন রাজনীতিবিদ তো ইউটিউবার নন। একজন রাজনীতিবিদ আগামী শুধু নির্বাচন নয়, আগামী 10 বছর, 20 বছর, 25 বছর, 50 বছর দেশটা কোথায় যাবে সেটা দেখার চিন্তা করে। ইউটিউবাররা কি শুধুই ডলারের চিন্তা করেই কথা বলেন? অনেক ইউটিউবার করে, অনেক ইউটিউবার করে না। সরি, আমি জেনারেলাইজ করছি না, অনেকে করে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মববাজির সঙ্গে দেশের বাইরের কিছু ইউটিউবারের তো সরাসরি যুক্ততা আছে, সংযুক্তি আছে। সো সেই জায়গা থেকে যদি আপনি দেখেন, আমি সরকারের দিকটাই বারবার বলবো যে ঠিক আছে, মানুষের ক্ষোভ ছিল, মানুষের রাগ ছিল, মানুষ 32 ভেঙেছে। সরকার 48 ঘন্টা কি করলো, পুলিশ ফোর্স কি করলো, আর্মি কি করলো? আর্মি তো একটা মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এই মুহূর্তে মাঠে আছে। তখন যদি এই ঘটনা ঘটে, তাহলে আর্মি যখন ব্যারাকে ফিরে যাবে, তখন বাংলাদেশের অবস্থা কি হবে? আমি একটু জানতে চাই এখানে ফয়েজ আহমেদ, আমি আপনার কাছে আসছি। এই যে মবের ব্যাপারটা, ওকে একটা মিনিট। আপনি আওয়ামী লীগকে কেবলমাত্র রাজনৈতিকভাবেই এলিমিনেট করতে পারবেন। আপনি তাকে মানুষের কাছে ছেড়ে দেন, দেখেন মানুষ তাকে ভোট দেয় কিনা। মুসলিম লীগ কি বিলুপ্ত হয়ে গেছে না? আওয়ামী লীগের পরিণতিও সেটা হতো, কিন্তু আপনারা চড়াও হয়ে মানে একটা গ্রুপ অফ পিপল চড়াও হয়ে মানে রুমিন, আপনি বলছেন যে আওয়ামী লীগ ভোটে তাদের পার্টিসিপেট করার সুযোগ দেওয়া উচিত? ডেফিনেটলি, কারণ দেখেন বাংলাদেশে 15% হলেও তো লোক আওয়ামী লীগ করে। এখন তাদেরকে আপনি আসলে কি করবেন? মানে তাদের ভোটটা কই যাবে? মানে একটি দল এরকম গণঅভ্যুত্থানে এত মানুষকে আহত করলো, মেরে ফেললো, তারপর তারা সরি বললো না, ক্ষমা চাইলো না। তাদের শতভাগ একমত আপা, আপনি তার বিচার করেন, আপনি বিচার করে নিষিদ্ধ করেন, আমার কোনো আপত্তি নাই। আই হোপ আমি মেক সেন্স করছি। কিন্তু নিষিদ্ধ যদি না হয় তাহলে সে ইলেকশন করার রাইট রাখতে বলতে চাইছেন, আইনগত প্রক্রিয়া নিষিদ্ধ না হয়। ওকে, আচ্ছা ফয়েজ আহমেদ, আমি আপনার কাছে আসতে চাই। আমরা তো আসলে মব নিয়ে শুনলাম, সরকারের অবস্থা কখনো কখনো এরকম মব ভালো না, কিন্তু ঠিক আছে করুক, এটা দরকার ছিল, এরকম একটা অবস্থা আমরা অনেক সময় দেখি। 32 নম্বর ভাঙার সময় এরকম দেখেছি, এবং তার ট্রেন্ড ধরে বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ মবের সাহস পেয়ে গেছে। আমি যদি আপনাকে একদম লেটেস্ট ইনফরমেশনটা দিই, রংপুরের সিভিল সার্জনকে মবের হুমকির অভিযোগ বৈষম্য বিরোধী নেতার বিরুদ্ধে, এবং তিনি এখানে মামলা উইথড্র করতে বলেন, এবং না যখন করা হয় সে স্পষ্ট বলে তাহলে মব করিয়ে বাধ্য করবো। আপনি জানেন তো সরকার মব থামাতে পারছে না। আমরা কি এখন আগে বলতাম মগের মুল্লুক, এখন কি মবের মুল্লুক বলবো? বলেন আপনার সঙ্গে সুর মিলিয়ে বলেন। না, আমি সুর মিলাতে চাই না, আমি আপনার সাথে সুর মিলাতে চাইছি, যদি মিলে যায় সেটা বলেন, আপনি উত্তরটা দেন। এই যে একটা এক্সাম্পল দিলেন লেটেস্ট, মব করে, মব কখনো সিদ্ধান্ত নিয়ে করা যায় না। তার মানে কি বুঝতে পারছেন? যেই কথাটা আমরা বারবার বলছি, সরকারের দিক থেকে বারবার বলছি, কোথাও কোথাও এই ধরনের অপরাধ হচ্ছে, সরকার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে, ব্যবস্থা নিচ্ছে, কোথাও কোথাও এক মন পর্যায়ে ছিল ব্যবস্থা নিতে পারে। এত নাজুক ব্যবস্থা কেন? আমি শেষ করি। 11 মাস পরও যখন সরকারকে আপনি বলি, কারণ আপনি সরকারকে এমন সব লজিস্টিক্স দিয়ে সাপোর্ট দিয়ে বসায় দেন নাই যে শুরু থেকে সব ব্যবস্থা নিতে পারবে, সে কারণে অনেক সময় পারেওনি, আমি বলছি। কিন্তু ব্যাপারটাকে মব বলে জিনিসটাকে, বড় অপরাধকে ছোট করা হয়েছে। মব বলার মধ্যে দিয়ে অনেক কিছুকে জায়েজ করার চেষ্টা করা হয়। সরকার বারবার এই কথাটা বলছে যে ধরুন আপনি এখন যদি পুরান ঢাকার এই হত্যাকাণ্ডকে মব বলা শুরু করেন, বিভিন্ন জায়গায় মানুষ মেরে ফেলছে, সেটাকে যদি আপনি মব বলা শুরু করেন, একজনকে হুমকি দিচ্ছে মব করব, তার মানে কি আমি আক্রমণ করব, অর্গানাইজড ওয়েতে যাব। এটাকে যদি আপনি মব বলে বলে এইগুলিকে জায়েজ করা শুরু করেন, তাহলে এই মব শব্দটা দিয়ে অনেক বড় অপরাধ খাটো হয়ে যাবে। সেজন্য আমরা বলছি, তাহলে আমাদের একটু বোঝা দরকার মব কোনটা। মানে আমরা মাঝখানে শুনেছি মবের এতে প্রেসার গ্রুপ মব, এরকম একটা ব্যাখ্যা শুনেছিলাম। কোনটা মব কোনটা প্রেসার গ্রুপ? প্রেসার গ্রুপ মব না, কোন কোন ক্ষেত্রে প্রেসার গ্রুপকেও মব বলা হচ্ছে, এটা বলা হচ্ছে। আপনি দেখুন, হুট করে একটা ঘটনায় কোনো মানুষ একজন আরেকজনকে চেনে না, এরকম মানুষজন সংঘবদ্ধ হয়ে একটা অপরাধ করে ফেলছে। একজন রাস্তায় একজন পকেট মারকে ধরে অনেক মানুষ, কেউ কাউকে চেনে না, সবাই মিলে পিটাচ্ছে, এই ধরনের ঘটনা মব। কিন্তু অর্গানাইজড হয়ে আমরা 3 জন মিলে ডিসিশন নিলাম, গিয়ে এখানে একটা ঘর ভাঙচুর করলাম, এটাকে আমি মব বলতে পারি না। এটা তো মব না, এটা পরিষ্কার অপরাধ, সংঘবদ্ধ অপরাধ। সুতরাং আমরা কিন্তু মবকে মব না বলার ক্ষেত্রে যেই জায়গাটা আমরা বারবার জোর দিচ্ছি, সেটা দিচ্ছি অপরাধকে ছোট না করার জন্য। এই জন্য এই অনেক ঘটনাকে মব বলার মধ্যে দিয়ে নানান পক্ষ জাস্টিফাই করার চেষ্টা করে। আপনি এখন মব বলবেন বা প্রেসার গ্রুপ বলবেন, সেটা নিয়ে আমরা ব্যাখ্যা যদি যেতে চাই, আমরা এটা আমাদের সময় লাগবে যদি আমরা ডেফিনিশনে যাই। কিন্তু মানুষের আইন হাতে তুলে, আমি খুব সোজা করে ব্যাপারটা হলো, মানুষের আইন হাতে তুলে নেওয়ার যে প্রবণতা, এটা থামানো যাচ্ছে না কেন? এটা থামানো যাচ্ছে, এই প্রবণতা অনেক কমে এসেছে, এবং যে কোনো বিপ্লব অথবা অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ধরনের ঘটনা খুবই পলিটিক্যালি প্র্যাকটিক্যাল, এই ধরনের ঘটনা ঘটে। যেমন আপনি বলছিলেন, ট্রেন্ডটা যদি আমরা দেখি,
তাহলে কিন্তু দেখব যে হত্যার সংখ্যাও যদি আমরা দেখি তাহলে কিন্তু আগের চেয়ে এখন বেড়েছে, আগের চেয়ে বেড়েছে। আমি আপনাকে প্রশাসনের ডেটাই আমি আপনাকে পাঠাবো, আপনি নিজেও দেখেছেন। এখন প্রশাসনের ডেটা নিয়ে আমি আপনাকে বলি। হ্যাঁ বলেন। ধরুন আওয়ামী লীগের সর্বশেষ 5 বছরে 16,000 খুন হয়েছে। আওয়ামী লীগের সাথে আমরা তুলনা করব, আওয়ামী লীগের সঙ্গে নয়, আপনি সময়ের সঙ্গে তুলনা করবেন। 5 বছর বলছি। আপনি দেখুন বাংলাদেশের যে জেনারেল ক্রাইম, এখানকার প্রতিদিন দেশে হত্যার ঘটনা ঘটে 9 থেকে 11 পর্যন্ত। এটা কখনো কখনো উঠানামা করে নানান পরিস্থিতির উপর। আমি আপনাকে একবারও বলছি না, খুব বেশি একবারও বলছি না, খুব বেশি পারবো না, সময় দিতে পারবো না, আর অন্য আলোচনা যেতে চাই। আমরা খুব আইডিয়াল সময়ের মধ্যে নেই। সে জায়গায় এই মুহূর্তে দেশের দৈনিক গড়ে হত্যাকাণ্ডের ঘটনা 11টি। এটা যদি আপনি আমাদের লোয়ার টিয়ারে যেটা হয় সেটাকে যদি 9 ধরেন, 10 হয়, 11 হয়, এটা খুব বেশি অ্যালার্মিং নয়। কিন্তু আমরা বলছি যে প্রিভিয়াস ইয়ার এটা বেশি আর কি না, প্রিভিয়াস ইয়ার চেয়ে বেশি নয়। না না, আপনি আবার যাবেন, আপনি আবার যাবেন, ডেটাটা আপনি আবার দেখবেন। এক সেন্টেন্সে বলি, প্রিভিয়াস ইয়ারের চেয়ে বেশি হতো কোনো বিবেচনাতে সম্ভব নয়। ওই সময়ের অভ্যুত্থানের বছর কত খুন হয়েছে আপনি বলেন। অভ্যুত্থানের সো আপনি তো প্রিভিয়াস ইয়ারের চেয়ে তো বেশি আপনি বলতেই পারেন না, সুযোগই নেই। আপনি ওটা দেখবেন, দেখে তারপর আপনি বলবেন যে যে সংখ্যাটা নিয়ে আমরা কথা বলছি। দেখে বলছি আপা, আপনি প্রয়োজনে আপনি চেক করেন, আপনার কাছে যদি থেকে থাকে প্রিভিয়াস ইয়ার চেয়ে কোনো বিবেচনাতেই বেশি না, আমি জেনে বুঝে বলছি, আমি আপনাকে এটা। আচ্ছা, আপনি বলতে চাইছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো, এটাই তো আপনি বলতে চাইছেন? আমরা যে ডেটার কথা বলছি সেই ডেটাটা আমাদের ডেটা বলছে না যে আগের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, কিন্তু এই প্রেক্ষাপটে আপনি বলছেন যে আগের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেমন চলতি বছরের প্রথম 3 মাসে 70টি গণপিটুনির ঘটনায় 31 জন নিহত হয়েছে। গণপিটুনির ঘটনায় মানুষ হাতে আইন তুলে নিচ্ছে, কিন্তু আপনি বলছেন যে ঘটনা ঘটছে না। আপনারা এটাও বলেছেন যে বড় সহিংস ঘটনা বেড়ে গেছে। এটা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য। এটা একই তথ্য পুলিশের কাছ থেকে পাবলিশ করা হয়েছে, সরকার পাবলিশ করেছে। আপনি বলছেন তথ্য দিচ্ছি না, কেন বলছেন? এটা সরকার তথ্য দিচ্ছে। আমি আপনাকে দিচ্ছি না, এটা কে বলছে? না, আপনি যে বলছেন যে আপনি বলছেন যে এটা না, আপনি সরকারের তথ্য দিয়ে আপনি আবার বলছেন যে আমরা বলছি না। না না, আপনি বলছেন যে অপরাধ বাড়ে নাই, অপরাধ বেড়েছে কিনা সেটা নিয়ে আশঙ্কাজনক যেই ধরনের আসনে। এখানে এখন আমাকে একটু খুব গ্রামাটিক্যাল জায়গায় যেতে হবে, আপনি যদি আমাকে এলাও। আমাদের সময় নেই, ঠিক আছে, অপরাধ কমে গেছে, আমরা এটা নিয়ে আলোচনা করব না। অপরাধ কমে গেছে, দেশে কোনো খুন হচ্ছে না। মনিরা শারমিন, আমি আপনার কাছে জানতে চাইছি যে আপনারা চাঁদাবাজ বলছেন বিএনপিকে, কিন্তু যখন আপনি একটা দলকে চাঁদাবাজ বলবেন তখন আপনাদের খুব স্বচ্ছ থাকতে হবে, আপনাদের খুব সৎ থাকতে হবে, রাইট? আমি আপনাকে প্রশ্নটা করতে চাইনি, কিন্তু যেহেতু আপনাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, আপনাদের বিরুদ্ধে এর আগে অভিযোগ এসেছে, বিভিন্ন জায়গায় আপনারা পদ নিয়োগ, আপনাদের দলের নেতারা নিয়োগ বাণিজ্যে জড়িত হয়ে পড়ছে, সেই অভিযোগ এসেছে। বড় দলদের কাছে টাকা নিয়েছেন, তাদের নাম পরিষ্কার করেননি, কারা দিয়েছে সেটা আপনারা জানান নেই। এরপর আপনাদের এই গাড়ি থেকে এক মহিলার কাছ থেকে 7 লাখ টাকা, এবং সে দাবি করেছে সে 48-47 লাখ টাকা আপনাদেরকে দিয়েছে। তো এখন আপনি এটা ডোনেশন বলেন, চাঁদা বলেন, যাই বলেন না কেন, একজন একটা টার্মে বলছে কি আপনার এনসিপি নিলে, অনেকে বলছে, এটা ফেসবুকেও ঘুরছে, এনসিপি নিলে ডোনেশন, বিএনপি নিলে চাঁদা, আপনার জামাত নিলে বায়তুল মাল, ইসলামী ঐক্যজোট নিলে, ইসলামী দল নিলে হাদিয়া। সো এখন আপনি যে টার্মেই বলেন না কেন, আপনি কি একটু আমাকে বলবেন যে আপনারা আসলে দ্বিচারিতা করছেন কিনা? আচ্ছা, আপনি আমাকে আগে বলেন যে এই যে অভিযোগগুলোর কথা বললেন, সেই অভিযোগ কি প্রমাণিত? অভিযোগ তো অনেক আসতে পারে। মানে আমার ব্যাপারে এখন যদি ভাই বলেন যে আমার 400 কোটি টাকার অর্থ আত্মসাতের অভিযোগ উনি করতেই পারেন, উনি বাক স্বাধীনতা আছে, ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা আছে। তাই কি এখন আমি এটা প্রমাণিত যে আমি 400 কোটি টাকা আত্মসাৎ করেছি? এখন সমস্যা হচ্ছে আমাদের এই সময়টায় এনসিপির নেতা একজন, তাকে 400 কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগ বললে রাজনীতিটা সুন্দর হয়, রাজনীতিটা করা যায় এবং এটা লোককে খাওয়ানো যায়। মানে আমি এটা পাবলিক ফিট, লেট মি ফিনিশ। এইটা আমার কথা হচ্ছে যে যখন আপনি একটা কথা বলছেন, এটার পক্ষে সপক্ষে আপনার যথেষ্ট তথ্য প্রমাণ থাকতে হবে। এই যে আপনি বললেন যে 48 লাখ টাকা একজন ভদ্রমহিলা আমাদের দিয়েছে, এবার এটাও তো অভিযোগ, মানে আমাদের দেয়া হয়েছে। এবার ডোনেশন কি কোনো রাজনৈতিক দল নেয় না, নাকি ডোনেশন নেওয়া হারাম? কোনটা?
না মানে আপনারা ডোনেশন না চাঁদা এবং ডোনেশন কিন্তু এক করা যাবে না। আমি একটু আপনাকে বলি এখানে না, ঠিক আছে, আপনারা ডোনেশন নিয়েছেন আপনারা, এবং একজনের মাথায় পিস্তল ধরে একজনকে হত্যা করার হুমকি দিয়ে আমি একটু বলি আপনাকে, ঠিক আছে, আপনারা ডোনেশন নিয়েছেন, কিন্তু ডোনেশন নিয়েছেন সেখানে ডোনেশন দেওয়ার একটা স্বচ্ছ উপায় আছে। মহিলা সেখানে বলছে যে ব্যাংক থেকে টাকা তুলতে পারেনি, একটু বলবেন সরি এখানে 10 লাখ না 7 লাখই আছে, এভাবেই বলেছে। ডোনেশন কিন্তু এভাবে দেয় না, ডোনেশন দেয় খুব দিনের আলোর মতো স্বচ্ছ জায়গায় একটা মানি রিসিপ্ট দিয়ে সে ডোনেশন নেবে। রাতের অন্ধকারে গাড়ি থেকে টাকাটা কেন দেওয়া হয়েছে? একদম। এখন এইটা যে যখন আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে রাতের অন্ধকারে টাকাটা কেন দেয়া হয়েছে তো তার পক্ষ থেকে, এবং নেওয়া হয়েছে আমাদের একজন নেতার কথা বলা হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের রিসিডের ক্ষেত্রে আমরা আমাদের অর্থ কমিটির আছে এবং সেখানে রিসিডও আছে। তো উনি আসলে ওই সময় কিভাবে করে দিলেন, মানে কোনো একটা ফর্মাল ওয়েতে কেন দিলেন না, এটা ওনার কাছেও প্রশ্ন। এবার ওনারও আসলে এটার পেছনে কোনো অভিসন্ধি আছে কিনা যে এই টাকাটি উনি রসিদের মাধ্যমে কেন দিলেন না। উনি তো ডোনেশন দিচ্ছেন, সুতরাং উনি কেন দিলেন না, এবং এই জায়গাতে উনারও আসলে কোনো অভিসন্ধি আছে কিনা যে এই টাকাটি দিয়ে উনি তো সুবিধা চেয়েছিলেন নিশ্চয়ই, সুতরাং সেটা আপনারা বুঝতে পারেন নাই। সেটা অবশ্যই আমরা বুঝতে পারি নাই, কারণ আমাদের অবস্থা এখন এরকম হয়েছে যে আমাদের সাথে একটু কথা বলার পরে মানে 2-3 লাইন বলার পরে 4 লাইনে আসে তদবির। এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এইটা যে মানে আমাদের সাথে কথা বলা মানেই তার বলি মানে তদবির গুলো কোন পর্যায়ে আমি আপনাকে বলি। আজকের ঘটনা হচ্ছে একজন এসে আমাকে বলতেছে তার বাসার গ্যাস লাইন হচ্ছে কেটে দিচ্ছে। কেন কেটে দিচ্ছে? কারণ সে হচ্ছে দেয় নাই, বিল দেয় নাই। এবার তার হচ্ছে তিতাসে কথা বলে আমার গ্যাস লাইনটা তার আবার দিয়ে দিতে হবে। সুতরাং তদবিরের ধরন তো আপনি বুঝতেছেন। তো আপনারা এটা রাজনীতি করছেন, আপনারা তো এর আগে আপনাদের দলের নেতারা বলেছে যে ব্যবসায়ীরা ডোনেশন দেয় নিশ্চয়ই স্বার্থের জন্য, আপনারাই অভিযোগ করেছেন বিএনপি সম্পর্কে। তারপরে আপনাদেরকে ব্যবসায়ী ডোনেশন দিচ্ছে কোনো স্বার্থ ছাড়া, এটা আপনারা কেন ধরে নিলেন? দেখেন, কোনো স্বার্থ ছাড়া ডোনেশন মানে যেখানে আসলে দেখেন আমরা তো বলছি আমাদের একটা পলিসি আছে, আমাদের ফাইন্যান্স পলিসিতে একদম সুস্পষ্টভাবে বলা হয়েছে যে আসলে এই যে টাকা দিবে সেটা নেওয়া যাবে না, যে অনুদান সেই অনুদানটি আসলে কোন জায়গা থেকে আসছে সেটা প্রকাশ করতে হবে। এবং যারা আসলে অনুদান দিচ্ছেন, কেন এরকম অনেক ব্যবসায়ী আসলে আমাদের টাকা দিতে চান কিন্তু আমরা নেই না, কারণ আমাদের কথা হচ্ছে যে এটার ব্যাপারে তারা একটা সুবিধা চাবে। এখন এমন অনেক শুভাকাঙ্ক্ষী আসলে আছে যারা আসলে চায় যে নতুন রাজনৈতিক দল, এই তরুণদের এই দলটি বাংলাদেশে এস্টাবলিশ হোক, সেজন্য অনেকেই আমাদের হচ্ছে ডোনেশন দিতে চান। সুতরাং সেই জায়গাতে আপনি তো এই বিষয়গুলো অভিসন্ধি আছে সেটা একটা প্রশ্ন, এবং সেখানে আসলে আমরা তাদের সেই অনৈতিক সুবিধাতে আমরা আসলে হাত মেলাচ্ছি কিনা সেটাও একটা ব্যাপার। তো সেটা তো আসলে অভিযোগ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। রুবিন ফারহানা, আমি আপনার কাছে একটু আসি। আমরা দেখলাম যে দলগুলোর বিরুদ্ধে যেরকম কথার হানাহানি যেটা চলছে, এতে আসলে বড় দল হিসেবে বিএনপির তো একটু দায়িত্বশীল আচরণ করা দরকার ছিল আমার মনে হয়, সেটা আমরা দেখলাম না কেন? আমার মনে হয় লাভবান কারা হচ্ছে আসলে? আমরা দেখছি যে প্রত্যেকটা দলের বিরুদ্ধে ট্যাগিং হচ্ছে, যে এনসিপি নিলে ডোনেশন, বিএনপি নিলে চাঁদা, যে অন্যান্য দলগুলোর সম্পর্কে যে কথা হচ্ছে, একটা বিরাজনীকরণের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। সবগুলো দলকে আপনার এখানে মেলাইন করা হচ্ছে। তো এখানে তো আপনার বিএনপি অ্যাজ আ বিগেস্ট পলিটিক্যাল পার্টি একটা তো তারা কার্যকরী একটা উদ্যোগ নেবে যেটাতে করে যারা কারো ষড়যন্ত্র থাকলে সাকসেসফুল না হয়, সেটা কেন দেখলাম? বারবার এটা বলছি, বিশেষ করে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান বারবার রিপিটেডলি এই কথাটা বলছেন যে আমরা এই সরকারকে ওন করতে চাই, এটা আমাদের সরকার, কিন্তু এরা নিজেরা ব্যর্থ হলে তো কিছু করার নাই। আমি আপনাকে একটা লেটেস্ট এক্সাম্পল দিই। আপনি জানেন যে যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ নিয়ে ইতিমধ্যেই অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। 3 সপ্তাহ বোধহয় সরকারের বাণিজ্য উপদেষ্টা তিনি ইউএসএতে আছেন। এখন পর্যন্ত শুল্ক 35-এই আছে, যদিও ভারত এবং অন্যান্য যেই দেশগুলো যারা বাংলাদেশের সাথে, ভিয়েতনাম ফর এক্সাম্পল, তারা কিন্তু 20-তে নামিয়ে আনতে পেরেছে, বাট আমাদের 35, সেই সঙ্গে আগের 15 যোগ করলে অলমোস্ট 50% শুল্ক। কিন্তু সেটার চেয়েও অ্যালার্মিং হচ্ছে যে এমন কোন একটা এগ্রিমেন্টে সরকার যেতে চাইছে যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেখানে নন ডিসক্লোজার, যারা ডিসক্লোজ করতে চাচ্ছে না যে কি টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে। সো এইটা কি একটা ইন্টারিম গভর্নমেন্টের কাজ? এই যে অস্বচ্ছতা
এগুলোই কিন্তু মানুষের মনে অনেক প্রশ্ন জন্ম দেয়। একদিকে রাজনৈতিক দলগুলোকে পরস্পরের বিরুদ্ধে, এখানে আমি একটু প্রশ্ন করতে চাই রুমিন, সেটা হচ্ছে যে সে ফর এক্সাম্পল এখন যদি বিএনপি ক্ষমতায় থাকতো এবং ট্রাম্প গভর্নমেন্ট যদি এরকম একটি শর্ত আরোপ করে শুল্ক নিয়ে আলাপ করতে চাইতো, বিএনপি কি করতো? বিএনপি কি আসলে দেশের পোশাক শিল্পকে রক্ষা করার চিন্তা করতো, শ্রমিকদের অধিকার রক্ষার চিন্তা করতো, নাকি কি করতো? বিএনপি কিভাবে ডিল করতো? দেখুন, ইটস এ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। মানুষের ভিত্তি যেই সরকারের সঙ্গে থাকে তার সঙ্গে কিন্তু বিএনপি বলে কথা না, এটা যেই সরকারই হোক, যেই ভোটে আসুক, তার সঙ্গে কূটনীতি একরকম হয়, এবং যেই সরকারটি ভোট ছাড়া বা অন্তর্বর্তীকালীন বা ফর দ্য টাইম বিং থাকে, সেই সরকারের সঙ্গে কূটনীতি ভিন্ন রকম হয়। ফর এক্সাম্পল 2008 সালে শেখ হাসিনা যেমনই হোক একটা নির্বাচনের মধ্যে ক্ষমতায় এসছে, সেই কারণে কিন্তু শেখ হাসিনা বলতে পেরেছিল যে যদি আমার তিস্তা চুক্তি না হয় আমি ট্রানজিট দেব না। এরপরে 14 থেকে কিন্তু আমরা শেখ হাসিনাকে দেখলাম যে ভারতকে সেজদা করে তার চলতে হয়েছে, তার হাতে আর কোনো উপায় ছিল না, বিকজ তার পায়ের নিচের যেই শক্ত মাটি, জনভিত্তি, সেটা তার ছিল না। সো মানুষের ভোটে যদি কোনো সরকার ক্ষমতায় আসে, সেটা যেই দলই হোক, আমি কোনো স্পেসিফিক দলের নামও বলছি না, যেই দলই হোক না কেন, তার সঙ্গে কূটনীতি উইল বি ডেফিনেটলি ডিফারেন্ট। ওইটা তখন ভিন্ন আলাপ। এবং ওই সময়ে যদি 35% শুল্ক, এখন বলা হচ্ছে এটা বাণিজ্যের চেয়ে বেশি কৌশলগত এবং আমেরিকার নিরাপত্তা কৌশলগত ব্যাপার এখানে বেশি প্রাধান্য পাচ্ছে। তো সেই সময় যদি মানুষের ভোটে একটা সরকার নির্বাচিত থাকে, তার পুরো হ্যান্ডলিং সিস্টেমটাই ডিফারেন্ট হবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি বলতে চাইছেন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক ভালো না এবং আমি শুধু বলতে চাচ্ছি সরকারটি কূটনীতিতে ব্যর্থ হচ্ছে এবং একটা অস্বচ্ছতার ভিতর ঢুকছে, যে অস্বচ্ছতাটা দেশকে হুমকির মুখে ফেলতে পারে বলে অনেকে মনে করে। আমি আরেকটা কথা, 4 লাইন পরেই একটা তদবির আসে। আচ্ছা বলেন তো, কেন তদবিরটা আসে? কেন জেনারেল পারসেপশন এরকম যে এই দলটির কাছে গেলে, বা সদ্য জন্ম নেয়া দলটি যার নিবন্ধন এখনো হয়নি, তার সেই ক্ষমতা আছে গ্যাসের লাইন দেওয়ার, কিংবা কেটে দেওয়া পানির লাইন যুক্ত করার, কিংবা কোনো একটা জায়গায় তদবির করে কিছু সুবিধা পাওয়ার। ধরুন যে ভদ্রমহিলা দাবি করছেন 48 লাখ টাকা তিনি এই দলকে দিয়েছেন, তিনিও তো একটা কাজে, একটা তদবিরের কারণেই দিয়েছেন, এবং কাজটি তার হয়নি বলে তিনি রাগের মাথায় বা যে কোনো কারণে হোক ছেড়ে দিয়েছেন ভিডিও। তো এই পারসেপশনটা জনমনে কেন হচ্ছে যে এত তদবির এই দলটির কাছে? আচ্ছা, এটা ফয়েজের জন্য প্রশ্নটার উত্তর কি দেয়া কতটুকু সহজ হবে আমি জানি না। ফয়েজ এটা উত্তর দিতে পারে যে কেন এত তদবির এনসিপির কাছে যাচ্ছে, মনিরাও বলতে পারে এটা। তার আগে আমি একটু জাস্ট, যেহেতু ফয়েজ এই বিষয়টা জানতে চেয়েছিল, আমি ফয়েজকে এটা জানিয়ে দিই যে ডেটাটা নিয়ে কথা বলা হচ্ছে, এটা পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান, যেটা 2024 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে যত মানুষ খুন হয়েছিল সেটার তুলনায় চলতি বছরের প্রথম 6 মাসের খুন নিয়ে কথা বলেছে। চলতি বছর সেই গত বছর এই সময়ের তুলনায় 387 জন মানুষ বেশি খুন হয়েছে। আমি এই পরিসংখ্যানটা নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, আমি পরের বিষয়ে আসি, সেটা হচ্ছে যে এখন আমরা যেটা বলছিলাম যে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে যেরকম অভিযোগগুলো আসছে, প্রতিটা রাজনৈতিক দলই যেন খারাপ। আপনার কি মনে হয় লাভবান কারা হচ্ছে? একমাত্র আমরা দেখি সরকারি কোনো রাজনৈতিক দল নেই না, আপার মতে আছে, যাই হোক সেটা অন্য আলাপ। তো দেখুন, 5 আগস্ট শেখ হাসিনা পালিয়েছে, শেখ হাসিনার সকল মেকানিজম কিন্তু পালিয়ে যায়নি, শেখ হাসিনার পুরো দল পালিয়ে যায়নি, বা শেখ হাসিনা ভিন্ন জায়গায় অবস্থান করলেও তার রাজনৈতিক সক্রিয়তা আমরা দেখতে পাই নানানভাবে। শেখ হাসিনার জন্য এখানে দুটো বড় চ্যালেঞ্জ। একটি হচ্ছে যে কোনোভাবেই হোক এই সরকারকে ব্যর্থ করা, এই সরকারের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া, এটি একটা যেমন বিষয়। আরেকটি হচ্ছে যে সমস্ত ক্রিয়াশীল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলির ঐক্যবদ্ধ অবস্থানের ফলে তাকে পালিয়ে যেতে হলো, সেই সমস্ত রাজনৈতিক দলগুলিকে পারস্পরিক সংঘাতে লিপ্ত করা। এটা তারা কিভাবে করবে দেখুন, এই ষড়যন্ত্র যারা করছে, এই ষড়যন্ত্র যারা করছে, তারা কখনো নিজেরা ঘটনা ঘটিয়ে করবে, কখনো নিজেরা কিছু ঘটনা ঘটলে করবে, এই সুযোগটা তারা নেবেই। এই জায়গায় রাজনৈতিক দলগুলিকে সিরিয়াসলি দায়িত্বশীল জায়গায় ভূমিকা রাখতে হবে। পলিটিক্যাল পার্টিগুলি যদি কথায় কথায় একে অপরকে এরকম বিষাদাগার করতে থাকে, দেখুন আমি যদি আপার কোনো আর্থিক ক্ষতি করে ফেলি, আপা আমাকে ক্ষমা করে দিতে পারে,
কিন্তু আমি যদি ওনাকে আমার কণ্ঠ দিয়ে, আমার সুর এবং স্বর দিয়ে আঘাত দেই, সেটা উনি নাও ভুলতে পারে। সুতরাং আমরা এখন এমন এক অবস্থার মধ্যে আছি, একে অপরের প্রতি বক্তব্য বয়ানের ক্ষেত্রে একটু খানিকটা অ্যাগ্রেসিভ, এর একটা ইতিবাচক দিক আছে। এই অবস্থাটা এমন এক সময় ঘটছে যখন ধরে নিই আমরা 7-8 মাস পরে ইলেকশন, আমার ধারণা শুধরানোর সুযোগ এখনো আছে। আমি সেটাই জানতে চাই মনিরা শারমিন, আপনাকে দিয়ে শেষ করব। যে আলাপটি হচ্ছে সেটা হচ্ছে সবগুলো দলের বিরুদ্ধে অভিযোগ আসছে, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, সবগুলো শক্তি যদি এভাবে কোনো না কোনো কলঙ্কে কি বলবো কলঙ্কিত হয়ে যায় কোনো না কোনোভাবে, তাহলে আসলে লাভ কার হচ্ছে, এটা কি আপনারা বোঝেন কিনা? হ্যাঁ, একদমই। দেখেন, আমি আগে ওই প্রশ্নের আগের যে প্রশ্নের খুব বেশি সময় নেই, আমাদের হাতে 2 মিনিট সময় আছে। আচ্ছা, দেখেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিটাই এরকম যে এই সংস্কৃতি, যেমন আমরা তো খুব নতুন রাজনৈতিক দল, এবং আমরা কিন্তু বর্ষিয়ান রাজনীতিবিদদের সাথে আসলে আমরা এখন রাজনীতি করছি। সুতরাং রাজনৈতিক সংস্কৃতিটা এমনভাবেই তৈরি করে রাখা হয়েছে যে যাদের আসলে মনে করা হয় ক্ষমতার কাছাকাছি, বা যাদের মনে করা হয় যাদের কাছে যারা আসলে রাজনীতি করবে, বা রাজনীতি মানেই হচ্ছে আসলে তদবিরের রাজনীতি বাংলাদেশের। না, সেটা ঠিক আছে। আমি বলতে চাইছি যে জায়গাটায় আসছিলাম সেটা হচ্ছে যে দলগুলোকে আক্রমণ করে যে ধরনের মন্তব্য আসছে, সে জায়গা থেকে আমার প্রশ্ন এবং অভিযোগও যেভাবে আসছে, এক ধরনের একটা বিরাজনীতিকরণের মধ্যে চলে যাচ্ছে। প্রতিটা মানুষ কিন্তু সবগুলো রাজনৈতিক দলকে এখন খুব যে পছন্দ করছে তা না, প্রত্যেকটা মানুষেরই আমরা দেখছি যে ডিফারেন্ট এক ধরনের মন্তব্য আছে, সেটা খুব একটা ভালো না, আশাজনক না। আমার প্রশ্ন হচ্ছে যে এটার মধ্য দিয়ে, এবং আপনারা বিএনপিকে টার্গেট করছেন, বিএনপিকে ঝেঁটিয়ে বিদায় করতে চাইছেন, যে পথে হাসিনা গেছে সে পথে বিএনপি যাবে, ঠিক বিএনপি গেলে কি আপনারা একা দেশ শাসন করবেন এরকম আপনারা মনে করছেন? দেখেন, অভ্যুত্থান পরবর্তী সেটা সম্ভব বলে মনে করছেন? একদমই না। দেখেন, এটা আসলে একটা প্রেক্ষাপটেই আসলে এই মন্তব্যটি করা। তবে যে কোনো ধরনের নেতিবাচক মন্তব্য যেটা আসলে আমাদের ঐক্যটি নষ্ট করে, সেটির বিপক্ষে আমি ব্যক্তিগতভাবে। এখন দেখেন, কিন্তু এখানে কিছু কিছু বিষয় বুঝতে হবে যে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের আসলে কিছু কিছু জায়গায় ঐক্যে আসতে হবে, এবং আমাদের যে জুলাই সনদের কথা আমরা বলছি সেখানে ঐক্যে আসতে হবে। আপা একটু আগে দাবি করলেন যে বিএনপি প্রচন্ড রকম, জুলাই সনদের প্রসঙ্গে ছোট্ট একটু কথা বলি যে নতুন নতুন প্রস্তাবে, যে আজকে যে প্রস্তাবটা এসছে, যেটা আমরা শুনলাম যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যে কথাটি বলেছেন যে 64 জেলা থেকে নিতে হবে, 12টি সিটি কর্পোরেশন থেকে 12 জন নির্বাচিত হবে, যেটা মানে প্রদেশের আদলে। এই ব্যাপারটি কি আপনারা কিভাবে দেখেন? খুব সংক্ষেপে 30 সেকেন্ড আমি একবারই বলছি কথাগুলো। যেমন ঐকমত্য কমিশনে আমরা আলোচনা দেখছি, আমরা যখনই যাচ্ছি সারাটা দিন চলে যাচ্ছে, কিন্তু কোনো ঐকমত্যে আসা যাচ্ছে না। দেখেন, এখানে আমরা যখন বলছি যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে, এককেন্দ্রিক ক্ষমতার বাইরে যেতে হবে, আমরা বলছি নারী আসন 100টিতে সরাসরি নির্বাচন করতে হবে, আমরা বলছি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের ক্ষেত্রে একটি ইন্ডিপেন্ডেন্ট বডি রাখতে হবে। দেখেন, এই একেবারে মৌলিক জিনিসগুলোতে তো আসলে আমাদের ঐকমত্যে আসতে হবে, একদম শেষ করে দিতে হবে। মৌলিক জায়গাগুলো ঐকমত্যে কেন পৌঁছানো যাচ্ছে না? রুমিন ফারহান, আমি আপনার মন্তব্যটা নিতে চাই। অনেকগুলোতে ঐক্যমত হয়েছে, 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, 70 অনুচ্ছেদ, ডেপুটি স্পিকার, বিরোধী দল, 4টি প্রধান সংসদ, নারীদের নির্বাচনের ব্যাপারে আসেনি, সরাসরি নির্বাচন, ঠিক আছে, কি প্রক্রিয়া হতে পারে সেটা নিয়ে আলোচনা চলছে। সেটা আমার মনে হয় না খুব বেশি সময় লাগবে। আমরা তাকিয়ে থাকবো। আমরা চাই যে জাতীয় ঐকমত্য কমিশন একটি সবগুলো বিষয়ে, মৌলিক বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছাক, এবং আমরা জুলাই সনদ যেন হাতে পাই। ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আগামী সপ্তাহে শনিবার ঠিক রাত 11টা 30 মিনিটে। ভালো থাকুন সবাই।